জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এ রায় ঘোষণা করবেন। এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার ও হাসান আল মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তারা। শুরুতেই যুক্ত হচ্ছেন সাবরিনা, কখন বসছে ট্রাইব্যুনাল? আদালতে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, আর কিছুক্ষণের মধ্যে একটি ঐতিহাসিক রায় আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ থেকে, এবং সেজন্যই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি আমি আপনাকে একটু দেখাই, যে আপনি দেখতে পাচ্ছেন যে এই কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে বসবে, এবং সে পরবর্তীতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আসামি থেকে রাজসাক্ষী হওয়া যে চৌধুরী আব্দুল আল মামুন, তার হচ্ছে যে রায়, সেই রায় ঘোষণা করবেন। এবং এই রায়ের প্রেক্ষিতেই কিন্তু আজকে সকাল থেকে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনা মোতায়েন করা হয়েছে, এবং সেই সাথে এই যে রায়কে ঘিরে যে এই জুলাই আগস্ট গণহত্যার সময় যারা আহত হয়েছিলেন এবং তাদের নিহতদের যে পরিবার আছে, এবং সেই সাথে যেমনকি আজকে এসেছেন হচ্ছে সাদিক কায়েম, এবং সে সাথে স্নিগ্ধ এসেছে, এবং সে সাথে আমি একটু কিছু জানিয়ে দিতে চাই যে একটু আগেই কিন্তু আসলে প্রসিকিউশন ট্রাইব্যুনালের মধ্যে গেল, এবং সেই সাথে তার একটু আগেই কিন্তু অ্যাটর্নি জেনারেল, যিনি হচ্ছে এই যে পুরো মামলার যে পুরো প্রসিডিওর শেষ দিন যে সমাপনী বক্তব্য, সেই সমাপনী বক্তব্যতে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে এই পুরো জুলাই আগস্ট গণহত্যার যে প্রেক্ষাপট, এবং সেই সাথে তিনি বলেছিলেন তিনিও আসলে এই যে গণহত্যার যে মানবতা বিরোধী অপরাধ মামলার যে বিচার, সেই বিচারের আসলে দাবি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে এই রায় ঘোষণা হবে। এবং সেই জন্যই কিন্তু আজকে আপনি যদি দেখতে পান যে এখানে কিন্তু বিভিন্ন গণমাধ্যমের আসলে সাংবাদিকরা রয়েছেন, এবং সেই সাথে শুধু দেশি গণমাধ্যম না, বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও রয়েছেন, এবং সেই সাথে যে এই মামলাটি আসলে 5টি অভিযোগের উপরে হয়েছিল, এবং সেই সাথে এই মামলার যদি আমি বলতে চাই যে এই মামলাতে প্রথমে আসলে এসেছিল যে শেখ হাসিনা যে 14 জুলাই গণভবনে বসে যে রাজাকারের নাতিপুতি বলেছিলেন ছাত্র জনতাকে, সেই অভিযোগ আনা হয়েছিল, এবং পরবর্তীতে অভিযোগ আনা হয়েছিল হেলিকপ্টার থেকে গুলি, ড্রোন দিয়ে গুলি, এবং সেই সাথে আন্দোলনকারীদের যে নির্মূল করার যে ইচ্ছা, সেটি আসলে আনা হয়েছিল। 3 নম্বর অভিযোগ আনা হয়েছিল আবু সাইদ হত্যা মামলা, 4র্থ অভিযোগ আনা হয়েছিল চাংখারপুরে যে 6 জনকে হত্যা করা হয়েছিল, 5ম অভিযোগ আনা হয়েছিল যে আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানোর যে ঘটনা, এই 5 অভিযোগের ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনার মামলা চলেছে, এবং সেই প্রেক্ষিতে 54 জন এখানে সাক্ষী দিয়েছেন, এবং পরবর্তীতে প্রসিকিউশনের যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 মাস সময় নিয়েছে প্রসিকিউশন, এবং পরবর্তীতে 10,000 পৃষ্ঠার যে পুরো দালিলিক প্রমাণ, সেটি আসলে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে 6 দিন আসলে যুক্তিতর্ক উপস্থাপন করেছে। যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনার সাথে বিভিন্ন মন্ত্রীদের যে তাপস, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ঢাকা বিশ্ব মাকসুদ কামাল, তারা যেটা ছিলেন, তাদের সাথে আসলে যে কথোপকথন, সেগুলো দেওয়া হয়, এবং এর সাথে বিভিন্ন ভিডিও ফুটেজও আসলে এখানে দালিলিক প্রমাণ হিসেবে দেওয়া হয়। এবং পরবর্তীতেই কিন্তু যে বিচার কার্যক্রম, সেটি শেষ করার পর আসলে রায়ের দিন ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে, এবং কিছুক্ষণের মধ্যে আসলে আমরা জানতে পারবো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এই 3 জন অর্থাৎ জুলাই আগস্ট গণহত্যার যে নির্দেশদাতা সহযোগীরা চাইছে, তাদের ভাগ্যে আসলে কি আছে। এখন হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার সময় যারা জুলাই আহত এবং নিহতদের পরিবার আছেন, তারা আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন, সেই প্রেক্ষাপট এবং সেই বিষয়ে আসলে আমরা জানতে পারবো যে আমাদের সহকর্মী হাসানের কাছ থেকে। হাসান। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আমরা বাহিরে দেখছি যে শহীদ পরিবার যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, সেই সব পরিবার কিন্তু এসেছেন, এবং একই সাথে যারা আহত হয়েছিলেন জুলাই অভ্যুত্থানে, তারাও কিন্তু এসেছেন, এবং তারা প্রত্যেকে একটা বিষয় দাবি করছেন যে জুলাই অভ্যুত্থানে যে পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে, এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার দল, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা এইসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে, তাদের প্রত্যেকেরই তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। যদিও আজকে ঐতিহাসিক এই শেখ হাসিনার রায়টি হতে যাচ্ছে, সেই রায়ে কিন্তু তারা প্রত্যাশা করছেন যে আদালত সর্বোচ্চ শাস্তি তাকে প্রদান করবেন। একই সাথে তারা যেটি প্রত্যাশা করছেন যে জুলাই অভ্যুত্থানে এই শহীদ
পরিবারের যারা সদস্য যারা এসেছেন তারা যেটি দাবি করছেন যে তাকে অবশ্যই এই তিনি যে ভারতে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করবার জন্য আদালত একটি নির্দেশনা দেবে, এমনটাও কিন্তু তারা দাবি করে আসছেন। যদিও সেটি কতটুকু পূর্ণ হবে এই মুহূর্তে কিন্তু আসলে বলা যাচ্ছে না, যদিও ইতোমধ্যে আমরা যতটুকু জানি যে 11টার দিকে রায় ঘোষণা করবার জন্য বিচারক আদালতে বসবেন এবং একই সাথে সেখানে আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ যারা যেসব শহীদ সবচেয়ে বেশি পরিচিত ছিল সেই সব শহীদের পরিবার এসেছে, একই সাথে যারা পা হারিয়ে পঙ্গু, আমরা বেশ কয়েকজন এরকম পঙ্গুত্ব বরণকারী কয়েকজনকে আমরা দেখেছি এবং যারা অন্ধ হয়ে এসেছেন তারাও কিন্তু এই প্রত্যাশাই করছেন। এবং আজকে যে মামলাটি এই মামলায় আসলে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তিটাই কিন্তু তারা দাবি করছেন এবং আমরা যতটুকু জানি আজকে 3 জন এই মামলায় আসামি ছিলেন। সেখানে ছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পরবর্তীতে যিনি রাজসাক্ষী হিসেবে এই আদালতে অন্যতম সাক্ষ্য দিয়েছেন। একই সাথে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও কিন্তু এই মামলায় অন্যতম আসামি এবং তাদের প্রত্যেকেরই কিন্তু শাস্তি দাবি করছেন। যদিও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি পরবর্তীতে রাজসাক্ষী হিসেবে এই মামলার অন্যতম একজন সাক্ষীও, তিনি আসামি, একই সাথে সাক্ষী তার বিষয়গুলো কিন্তু বিবেচনা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে বাকি যে দুজন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের কিন্তু মামলার সর্বোচ্চ শাস্তিটুকুই কিন্তু এখানকার যারা ভুক্তভোগী পরিবারগুলো প্রত্যাশা করছেন। আমরা দেখেছি যে এখানে জুলাই অভ্যুত্থানের সময় যারা জড়িত ছিলেন এমন অনেক আন্দোলনকারী এখানে এসেছেন। পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে ব্যাপক তৎপরতা এবং সেখানে তারা কোনোভাবে যেন পরিস্থিতি কোনোভাবে ঘোলাটে না হয় সে ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সর্বোচ্চ তৎপরতার সাথে সেখানে অবস্থান করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এবং যারা এই আদালতের ভিতরে যাদের যাওয়ার কথা তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং ঠিক 11টার দিকে রায় পড়বার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে এবং রায় পড়া শুরু হলে তখন বোঝা যাবে, হয়তো আর আধা ঘন্টার মধ্যে আমরা কিছুটা ধারণা পেতে পারি যে শেখ হাসিনার আসলে পরবর্তী রায় কি হতে যাচ্ছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি সেখানে আন্তর্জাতিক, দেশীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের ব্যাপক আগ্রহ হয়ে এখন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে কেন্দ্র করে, যদিও সেটি এখন পর্যন্ত বিটিভি এবং চিফ প্রসিকিউশনের যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু লাইভ সম্প্রচার করা হবে। ফলে এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত একটি ঐতিহাসিক রায়ের জন্য অপেক্ষা করছে সাধারণ মানুষ এবং যারা এই জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবার তারাও কিন্তু অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।